তো নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্যাডাগজি নিয়ে। তো এই প্যাডাগজি আমরা যে সিরিজটা লঞ্চ করেছি, এই সিরিজে আপনাদের সিডিপিতে যেমন হেল্প হবে, তেমনি আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হেল্প হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট প্যাডাগজিতে আপনাদের কিন্তু হেল্প হবে। তো এই ধরনের প্যাডাগজি ক্লাস আমরা প্রতিদিন নিতে থাকব, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের যে টপিকগুলো নিয়ে আমরা আজকের যে এমসিকিউগুলো করব, এখানে ক্রিয়েটিভিটি, থিঙ্কিং এবং টিচিং মেথড, এই তিনটা টপিক থাকবে। এই তিনটা টপিক থেকে টোটাল 50টি প্রশ্ন আছে। তো দেখা যাক আমরা কতটা সলভ করতে পারি। আশা করছি আমরা এই 50 কোয়েশ্চন সলভ করব। তো কোয়েশ্চনগুলো বাইল্যাঙ্গুয়েজে আছে, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। এটা ইংলিশ এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, ঠিক আছে। সঙ্গে আমাদের আনসারও থাকছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা এক এক করে দেখার চেষ্টা করব খুব ভালো করে। তো আগে আমরা প্রশ্নগুলো খুব পড়ে নেই, একটু দেখে নেবেন। ইংলিশে প্রশ্নগুলো এই কারণে রাখছি, তার কারণ যদি আমাদের সিডিপিতে প্রশ্ন আসে কিংবা ল্যাঙ্গুয়েজ ওয়ানে ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইংলিশ থাকে, তো ইংলিশে যদি প্রশ্ন থাকে, ল্যাঙ্গুয়েজ 1 বলুন বা ল্যাঙ্গুয়েজ 2 বলুন, যদি আপনার ইংলিশ থাকে, কিংবা ইবিএসের ক্ষেত্রে, কিংবা সায়েন্সের ক্ষেত্রে, কিংবা ম্যাথসের ক্ষেত্রে, কিংবা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, এই প্যাডাগজি প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তখন এই প্রশ্নগুলো আপনাদের ইংলিশে থাকবে। আর যদি আপনি বাংলা ভাষা নিয়ে থাকেন, তো বাংলার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু বাংলায় থাকবে। তাই আমি এটাকে বাইলিঙ্গুয়াল করেছি, যাতে করে সুবিধা হয়। আমরা বলি না যে এক ঢিলে দুই পাখি শিকার, তো আমি আজকে এক ঢিলে দুই পাখি শিকার করতে যাচ্ছি। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি, মানে সৃজনশীলতা মানে কি? এবিলিটি টু ক্রিয়েট অর ডিসকভার সামথিং দ্যাট ইজ নভেল, ঠিক আছে। তো এটা বাংলা হচ্ছে নতুন কিছু সৃষ্টি বা আবিষ্কার করার ক্ষমতা। এবিলিটি টু রিপিটেবলি পারফর্ম অ্যান অ্যাকশন উইদাউট বিইং বোর্ড, অর্থাৎ একঘেয়েমি না হয়ে বারবার একই কাজ করার ক্ষমতা। এবিলিটি টু রুট মেমোরাইজ, এই দেখুন রুট মেমোরাইজ যখনই আমরা দেখব, এটা আমাদের উপরে নেগেটিভ ওয়ার্ড। কখনো আমরা রোড মেমোরাইজ মানে হচ্ছে জবরদস্তি শিশুদের শেখানো, কিংবা মেমোরাইজ মানে মুখস্থ করা, তো সেই মুখস্থ আমরা শিশুদেরকে করাই না। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই যে রোড মেমোরাইজেশন, এটা আমরা কেটে দিলাম। অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট আনসার হবে না, আগে কাটলাম। তারপর দেখুন কনভার্জেন্ট থিঙ্কিং। তো কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো কনভার্জেন্ট থিঙ্কিং কখনো পজিটিভ আনসার হয় না, কারণ কনভার্জেন্ট থিঙ্কিংয়ে শিশুটা কোনো কিছু চিন্তা করতে পারে না, নতুন কিছু চিন্তা করতে পারে না। কনভার্জেন্ট থিঙ্কিংয়ের আনসারগুলো কী হয়, ফিক্স থাকে, মাত্র একটি আনসার থাকে। শিশুরা মানে চিন্তা করার কোনো সুযোগ এই ক্ষেত্রে পায় না। তাই অভিসারী চিন্তন বলুন কিংবা কনভার্জেন্ট বলুন, এটা আমি কাটলাম। ক্লিয়ার? তো এবার বলেছি ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা মানে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমার কি হয়ে যাবে, অপশন নাম্বার 1, নতুন কিছু সৃষ্টি বা আবিষ্কার করার ক্ষমতা। এবিলিটি টু ক্রিয়েট অর ডিসকভার সামথিং দ্যাট ইজ নভেল, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার বা আবিষ্কার করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? তারপর দেখছি কোয়েশ্চেন নাম্বার 2, কারেক্ট আনসার কি হয় আমরা একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2, ইয়েস, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আইডেন্টিফাইজ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে চিহ্নিত করার মূল বৈশিষ্ট্য কি? ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে বিকিরণমূলক চিন্তা, বা আমরা বলতে পারি অপসারী চিন্তন, ঠিক আছে। বিকিরণমূলক বলতে পারি কিংবা অপসারী বলতে পারি। তারপর হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি মানে অতি চঞ্চলতা। তারপর হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস মানে অমনোযোগিতা, মানে মনোযোগ নাই। আচ্ছা, একটা জিনিস দেখুন, যদি কোনো শিশু অমনোযোগী থাকে, তার যদি কোনো অ্যাটেনশন না থাকে, ইনঅ্যাটেন্টিভনেস মানে কোনো মনোযোগ নাই। যদি একজন শিশুর ক্ষেত্রে কোনো মনোযোগ না থাকে, তাহলে সে কি নতুন কিছু তৈরি করতে পারবে, নতুন কিছু সৃষ্টি করতে পারবে? যদি মনোযোগ না থাকে তো করতে পারবে না। সুতরাং এটা আমরা কাটলাম, ঠিক আছে। অতি চঞ্চল মানে কি, হাইপার অ্যাক্টিভিটি। তো অতি চঞ্চল হলেও কিন্তু এখানে সে সেইগুলা করতে পারে না, সুতরাং হাইপার অ্যাক্টিভিটিটাও আমরা এখানে ক্যান্সেল করলাম।
তারপর হচ্ছে নিম্নমানের অনুধাবন, তার যেটা অনুধাবন সে যেটা করবে এটা নিম্নমানের হবে না উচ্চমানের হবে, এটা অবশ্যই নিম্নমানের হলে কিন্তু চলবে না, তার থিঙ্কিংটা ভালো হতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ বিকিরণমূলক চিন্তা অথবা ডাইভার্জেন্ট থিঙ্কিং যদি কোনো ছাত্রের থাকে তখন সে সৃজনশীল হয়ে উঠবে। এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। তারপরের প্রশ্ন দেখছি কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন তো ভাই। A 5 years old child will have following type of thinking. একটা 5 বছরের শিশু কী ধরনের চিন্তা করবে? এটা কারেক্ট আনসার আমাদের কি দাঁড়াবে? রিফ্লেক্টিভ থিঙ্কিং, আর ডাইরেক্টেড থিঙ্কিং, তারপর হচ্ছে কনক্রিট থিঙ্কিং, তারপর হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, কারেক্ট আনসার আমাদের কি দাঁড়াবে আমরা একটু দেখে নেব। 5 বছর বয়সী শিশুর চিন্তাধারা কীরকম হবে? কোয়েশ্চেন নাম্বার 3। A 5 years old child will have to রিফ্লেক্টিভ থিঙ্কিং মানে প্রতিফলনমূলক চিন্তা, ডাইরেক্টেড থিঙ্কিং মানে নির্দেশিত চিন্তা, কনক্রিট থিঙ্কিং মানে দৃশ্যমান বা বাস্তব চিন্তা, অর্থাৎ সে যে জিনিসটা দেখে তার প্রতি তার চিন্তা থাকে, যেটা দেখে না তার প্রতি কোনো চিন্তা নাই, যৌক্তিক চিন্তা। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি কনক্রিট থিঙ্কিং। সে যে জিনিসটা দেখবে ওটার প্রতি তার ইন্টেনশন থাকবে, টেনশন থাকবে, যেটাকে বলা হয় অ্যানিমিজম। ক্লিয়ার? এ গুড টিচিং মেথড ফর ইনফ্যান্সি স্টেজ। তো ইনফ্যান্সি স্টেজে যখন শিশুটা ইনফ্যান্সি স্টেজ মানে শৈশব পর্যায়ে থাকে তখন তার ভালো শিক্ষণ পদ্ধতি কোনটি? কোয়েশ্চেন নাম্বার 4। যখন শিশুরা যখন শৈশবে থাকে তখন তাকে আমরা কোন পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষণ প্রক্রিয়াটা ভালো হয়? মন্টেসরি পদ্ধতি বা প্লেওয়ে মেথড মানে খেলাধুলা পদ্ধতি, কিন্ডারগার্টেন মেথড। কারেক্ট আনসার হবে উপরের সব কয়টি। তো উপরের সব কয়টি মানে এই সব কয়টি মেথডে যদি আমরা শিশুকে পাঠদান করি তাহলে শিশুটা খুব ভালো করে শৈশবকালে এই 3টা মেথডই কিন্তু অ্যাপ্লাই করা হয়। মন্টেসরি মেথড অ্যাপ্লাই করা হয়, প্লেওয়ে মেথড অ্যাপ্লাই করা হয়, তারপর কিন্ডারগার্টেন মেথডটাও অ্যাপ্লাই করা হয়, এই সবগুলো এখানে করা হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে আননোন টু নোন ইজ ইউজড ফর হুইচ টিচিং মেথড। আননোন টু নোন মানে অজানা থেকে জানায় আমরা যে যাই, এটা ডেমনস্ট্রেটিভ মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, নাকি সিনথেটিক মেথড, নাকি অ্যানালাইটিক্যাল মেথড? কারেক্ট আনসার কী হবে? অজানা থেকে জানা। অজানা থেকে জানা নীতিটা কোন শিক্ষণ পদ্ধতি করে? এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 5। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। অজানা থেকে জানা যেটা নীতি এটা বিশ্লেষণ পদ্ধতিতে আমরা দেখতে পাই, অজানা থেকে জানা, কিংবা আমরা সেটাকে অবরোহী পদ্ধতিতে পাই, কিন্তু অবরোহী পদ্ধতি যেহেতু এখানে কোনো অপশনে নাই তাই এখানে আমরা বিশ্লেষণ পদ্ধতি ধরলাম। যদি অবরোহী থাকতো তাহলে এটা কারেক্ট আনসার অবরোহী হতো, ঠিক আছে, বা ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর জানা থেকে অজানা হলে ইনডাকটিভ হতো কিংবা আরোহী হতো। কোয়েশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। নিম্নলিখিতের মধ্যে নিচের কোনটি সত্য নয় বা সঠিক নয়? কোয়েশ্চেন নাম্বার 6। ক্রিয়েটিভিটি ইজ অরিজিনালিটি ইন এনি আর্ট, অর্থাৎ সৃজনশীলতা একটা কলার উপর মৌলিকতা নির্ভর করে। সৃজনশীলতা হলো যে কোনো শিল্পে তার একটা মৌলিকতা। থিঙ্কিং ইজ নট রিকোয়ার্ড ফর ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 6। তারপর বলছে ক্রিয়েটিভিটি ইজ এ নিউ কনসিকুয়েন্স অফ এ ওয়ার্ক পারফর্মড, সৃজনশীলতা হলো সম্পাদিত কাজের একটি নতুন ফলাফল। ক্রিয়েটিভিটি মাস্ট হ্যাভ ইউটিলিটি ফর সোসাইটি অর ফর এনি গ্রুপ, সৃজনশীলতা সমাজ বা কোনো গোষ্ঠীর জন্য উপযোগিতা থাকা উচিত। এবার একটা কথা একটু চিন্তা করি আমরা, এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়।
তো সৃজনশীলতার জন্য কোনো চিন্তার প্রয়োজন নাই, এটা কী ধরনের কথা? যদি আমরা কিছু নতুন করে যদি আমরা কিছু সৃষ্টি করতে চাই, সৃজনশীল করতে চাই, ক্রিয়েটিভ যদি আমরা কিছু করতে চাই, তাহলে চিন্তা করতে হবে কি না হবে না? অবশ্যই স্যার চিন্তা করতে হবে। সৃজনশীল নতুন কিছু তৈরি করতে হলে তো চিন্তার প্রয়োজন লাগবে। তো এখানে বলে যে চিন্তার প্রয়োজন নেই, তার মানে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার খ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রেট অফ এ ক্রিয়েটিভ চাইল্ড? ঠিক আছে, তো এটার বাংলা অনুবাদ আমরা দেখে নিই। নিম্নলিখিত কোনটি একটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য নয় বা ক্ষমতা নয়? ठीक है, क्वेश्चन नंबर 7, निम्नों में से कौन सा एक सृजनात्मक बालक की विशेषता नहीं है? ठीक है, एक नम्बर হচ্ছে মৌলিকতা বা অরিজিনালিটি, তারপর হচ্ছে এলাবোরেশন মানে বিস্তার বা আমরা বলতে পারি বিশদভাবে উপস্থাপন করার ক্ষমতা, তারপর হচ্ছে অভিনবত্ব, তারপর হচ্ছে নির্ভুলতা। অভিনবত্ব বা নবীনতা, একুরেসি মানে শুদ্ধতা, শুদ্ধতা বা নির্ভুলতা বলতে পারি, শুদ্ধতা বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 7, সৃজনশীল শিশুর ক্ষমতা নয়। সৃজনশীল শিশু হতে গেলে তার মধ্যে মৌলিকতা থাকবে, তার বিশদভাবে উপস্থাপন করার ক্ষমতা থাকবে, অভিনবত্ব তার কাছে থাকবে, কিন্তু নির্ভুলতা এখানে আমরা বলতে পারছি না, কারণ সৃজনশীল শিশু সে যাই করুক সেটা তো নির্ভুল হতেও তো পারে, ঠিক ভুলও তো হতে পারে। সবসময় যে নির্ভুল হবে তেমন কোনো কথা না। আমরা নতুন কিছু তৈরি করলাম, আমি সেটা তো ভুলও হতে পারে, মিস্টেকও হতে পারে, তো সেটা কী ধরনের কথা, তাই না? তো সুতরাং এই ক্ষেত্রে মৌলিকতাও থাকতে হবে সৃজনশীল শিশুর ক্ষেত্রে, বিশদভাবে উপস্থাপন করার ক্ষমতাও থাকতে হবে, অভিনবত্ব অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করার যেটা টেন্ডেন্সি এটাও তার মধ্যে থাকতে হবে। তো কারেক্ট আনসার হবে এই ক্ষেত্রে নির্ভুলতা। এখানে দেখুন ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং থেকে প্রশ্ন। क्वेश्चन नंबर 8, इसने क्या पूछा है? হোয়াইল ডাইভার্জেন্ট থিঙ্কিং ড্যাশ কনভার্জেন্ট থিঙ্কিং ড্যাশ, অর্থাৎ প্রশ্নটা এই ধরনের হবে। কোয়েশ্চেন নাম্বার 8 যদি আমরা দেখি, তো ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কী হয় আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে অনেকগুলো আনসার হয়। যেমন যদি আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে 5 + 2 = কত হবে, তো আপনি কি বলবেন? আপনি বলবেন 7 হবে স্যার, 7, অর্থাৎ এটা কি 5 + 2 কত হবে যদি প্রশ্ন করি, আপনার আনসার আসবে 7। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ফিক্স আনসার, এখানে আর কোনো পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে ফিক্স আনসার। তো যেটা ফিক্স থাকে এটা হবে কি কনভার্জেন্ট থিঙ্কিং, ক্লিয়ার? আর যদি আপনাকে বলি যে কোন দুইটি সংখ্যা যোগ করলে 7 হবে, তো আপনি বলবেন স্যার 5 আর 2 প্লাস করলে 7 হবে। আরেকজন বলবেন না স্যার এটা নয়, কারেক্ট আনসার হবে যদি 4 + 3 প্লাস করি তাহলে 7 হবে। আরেকজন বলবেন না স্যার এটা ভুল বলেছে, আমি বলি 6 + 1 = 7 হবে। এবার দেখুন এই যে আমি বললাম যে কোন দুইটা সংখ্যা যোগ করলে 7 হবে, তো এই ধরনের প্রশ্নের আনসার কয়টা পেলাম? 1, 2, 3টা, ক্লিয়ার? আর কেউ বলতে পারে 7 + 0 = 7, অর্থাৎ একের অধিক যদি কোনো প্রশ্ন পাই কোনো সমাধানে, তখন সেটা হয়ে যায় কি ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর যখন কোনো প্রশ্নের মাত্র একটাই সমাধান থাকবে, এটা হয়ে যাবে আমাকে কনভার্জেন্ট থিঙ্কিং। তো এখানে বলেছে কি হোয়াইল ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ ফিক্সড অন ওয়ান কারেক্ট সলিউশন, অর্থাৎ ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের একটা সলিউশন থাকবে না। ভাই ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের একটা সলিউশন থাকে না, ডাইভার্জেন্টের অনেকগুলো সলিউশন থাকে, সুতরাং এটা আমরা ক্যান্সেল করলাম। ডাইভার্জেন্টের অনেকগুলো সলিউশন থাকে, এটা আমরা ক্যান্সেল। ডাইভার্জেন্ট থিঙ্কিং প্রমোটস ম্যাথমেটিক্যাল এবিলিটিস, আর কনভার্জেন্ট থিঙ্কিং প্রমোট ভার্বাল এবিলিটিস। আচ্ছা এটা থাক। এখানে বলেছে কি দেখুন, ডাইভার্জেন্ট থিঙ্কিং এনকারেজ মাল্টিপল আনসার, ইয়েস, অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং ইজ ফিক্সড অন ওয়ান কারেক্ট সলিউশন। দেখুন আমরা যে বলেছিলাম যে ডাইভার্জেন্ট থিঙ্কিংটা কী করে, তার অনেকগুলো আনসার আছে, আর কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে এর পরেরটা, এটা কি থাকে ফিক্সড থাকে একটা কারেক্ট সলিউশনে। কনভার্জেন্ট থিঙ্কিংয়ের একটা সলিউশন থাকে, আর ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের অনেকগুলো আনসার থাকে কিংবা অনেকগুলো সলিউশন, মাল্টিপল আনসার থাকে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। বাংলাতেও দেখুন একই কথা বলা হয়েছে, বিকিরণমূলক চিন্তার কি থাকে একাধিক উত্তরকে উৎসাহিত করতে তার একাধিক উত্তর থাকে, আর অভিসারী চিন্তাতে কেবলমাত্র একটি সঠিক উত্তর স্থির থাকে। অর্থাৎ অভিসারী চিন্তনে আনসারটা কী থাকে, স্থির থাকে, কিংবা আমরা বলতে পারি আনসারটা ফিক্স থাকে, ক্লিয়ার? কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য প্লেওয়ে মেথড ডেভেলপ ইন স্টুডেন্ট?
খেলাধুলা ভিত্তিক পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে কি বিকাশ ঘটায়? কোয়েশ্চেন নাম্বার 9। কগনিটিভ ডেভেলপমেন্ট অনলি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনলি, ইমোশনাল ডেভেলপমেন্ট অনলি, তারপর হচ্ছে কি কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো এটা কারেক্ট আনসার হবে প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথড মানে কি? প্লেওয়ে মেথড খেলাধুলা। তো খেলাধুলা যদি করি তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো হবেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে। তো খেলাধুলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি কিনা? না, শিখতে পারি। তো তার মানে কি হবে? আমাদের থিঙ্কিং বাড়বে। তো থিঙ্কিং বাড়বে মানে কি? আমরা চিন্তাধারা বিকাশ ঘটবে, তার মানে কগনিটিভ হবে। ঠিক আছে, এবং খেলাধুলা একটা ফিলিং থাকে, একটা মজা লাগে, আনন্দ লাগে, ফিলিং থাকবে, তো ইমোশন থাকবে। এবং যখন আমরা প্লেওয়ে ম্যাচে খেলাধুলা যখন করবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তখন কী হবে? আমাদের সাইকোমোটর ডোমেইন হবে, সাইকোমোটর, যার ফলে আমরা অ্যাকশন কিংবা ডুইং আমরা করতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার প্লেওয়ে মেথড করলে শিশুদের কগনিটিভ, ইমোশনাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই তিনটা হয়। কারেক্ট আনসার হচ্ছে মানসিক, আবেগিক এবং শারীরিক বিকাশ। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10। Which of the following methods of teaching will encourage indirect learning? নিম্নলিখিত কোন শিক্ষণ পদ্ধতি পরোক্ষ শিক্ষাকে উদ্দেশ্য করে? কোয়েশ্চন নাম্বার 10। निम्नों में से कौन सी शिक्षण पद्धति अप्रत्यक्ष अधिगम को प्रोत्साहित करेगी? नंबर 1 হচ্ছে লেকচারিং উইথ एग्जाम्पल, अर्थात उदाहरणों के साथ व्याख्यान। नंबर 2 হচ্ছে टीम टीचिंग, माने टीम शिक्षण। डेमोन्स्ट्रेशन ऑन ए सब्जेक्ट, विषय पर प्रदर्शन। তারপর হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্ট, মানে সহযোগপূর্ণ প্রয়োজন। অর্থাৎ দেখুন এখানে কোলাবোরেটিভ যেটা আছে না, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ ওয়ার্ড। কিছু কিছু পজিটিভ ওয়ার্ড আমাদের দেখতে হবে। তো এখানে বলেছে এনকারেজ করে, মানে উৎসাহিত করে। তো যখনই আমরা কোলাবোরেটিভ আমরা ওয়ার্ডটা দেখব, কোলাবোরেটিভ যখন দেখব তখন সেটাতে পজিটিভ ওয়ার্ড, কিছু কিছু পজিটিভ ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দেখলে কিন্তু আপনি কারেক্ট আনসার খুব সহজে বের করতে পারবেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি সহযোগিতামূলক শিক্ষণ বা সহযোগিতামূলক প্রকল্প। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি এখানে হয়ে গেল কারেক্ট আনসার। তারপর আমরা দেখি ক্রিয়েটিভিটি ইনক্রিজেস উইথ, সৃজনশীলতা বৃদ্ধি পায়। কোয়েশ্চন নাম্বার 11। रचनात्मकता डैश से बढ़ती है, क्रिएटिविटी इनक्रीज उइथ, सृजनशीलता बृद्धि पाए ড্রেসের সঙ্গে কিসের সঙ্গে? কোয়েশ্চন নাম্বার 11। এটা দেখুন বয়সের সঙ্গে সঙ্গে তার ক্রিয়েটিভিটি বাড়ে, তার শিক্ষার সঙ্গে সঙ্গে তার ক্রিয়েটিভিটি বাড়ে, না তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, না কোনোটার লগে নয়, কোনোটির সঙ্গে নয়। তো ক্রিয়েটিভিটি বৃদ্ধি হয় কার সঙ্গে? আমার যত বেশি অভিজ্ঞতা বাড়বে তত আমি নতুন কিছু সৃষ্টি করতে পারবো। তো নতুন কিছু সৃষ্টি করতে গেলে আমার কিসের প্রয়োজন আছে? এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো সৃজনশীলতা বৃদ্ধি পায় অভিজ্ঞতার সঙ্গে। ক্লিয়ার? যত অভিজ্ঞতা বাড়বে তত আমি নতুন কিছু তৈরি করতে পারবো। তারপর দেখি আমরা কোয়েশ্চন নাম্বার 12। which statement about a creative child is not true? सृजनशील बालक के बारे में कौन सा कथन सत्य नहीं है? क्वेश्चन नंबर 12 এর কারেক্ট आंसर কি হবে? a creative child is curious, সৃজনশীল শিশু কৌতূহল হয়। হ্যাঁ ভাই, যখন ক্রিয়েটিভ একটা শিশু থাকবে তখন সে কৌতূহল হবে, আমি এটা বানাবো, ওটা বানাবো, ওটা বানাবো, মানে তার মধ্যে একটা অটোমেটিক কৌতূহল তার মধ্যে কিন্তু জাগ্রত হবে। ক্লিয়ার? তার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হবে। তারপর দেখি ক্রিয়েটিভ চাইল্ড ইজ নট অ্যাডভেঞ্চারাস, মানে সৃজনশীল শিশু দুঃসাহসী নয়। আরে ভাই, সৃজনশীল শিশুরা দুঃসাহসিক হয়। আচ্ছা, আরও দেখি এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ এক্সট্রোভার্ট, সে তারা বহির্মুখী হয়, এটাও কারেক্ট। সৃজনশীল শিশু উচ্চ আকাঙ্ক্ষী হয়, তাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, महत्वाकांक्षी होता है, सृजनशील बालक महत्वाकांक्षी होता है। महत्वाकांक्षी মানে কি তারা উচ্চ আকাঙ্ক্ষা তাদের থাকে, কিন্তু তারা দুঃসাহসিক নয়, আমরা সেটা বলতে পারি না। তারা কিন্তু দুঃসাহসিক হয়, কারণ দুঃসাহসিক হয় যার কারণে তারা যে কোনো কাজের ঝুঁকি নিয়ে নেয়, যে কাজটা আমি পারবো কিনা না সেটা পরের চিন্তা, আগে আমি ট্রাই করব, চেষ্টা করব। তো এই কারণে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, এটা সঠিক নয়।
তারা কিন্তু দুঃসাহসিকও হয়, অনেক বড় বড় কাজ তারা মানে স্টার্ট করে দেয়। আর যখন আমি স্টার্ট করে নেব অনেক কঠিন কাজ হলেও, সেটা কিন্তু আমি জিতে যাব। প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে আগে কাজটা তো স্টার্ট করতে হবে, তাই না? এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 13, আমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং থেকে আরেকটা প্রশ্ন আসছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন দেখি, কারেক্ট আনসার কি হয় আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো। ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ এ প্রসেস দ্যাট, অর্থাৎ নিচে অনেকগুলা প্রসেস দেওয়া আছে, তার মধ্যে আমরা বলবো যে কেন ডাইভার্জেন্ট থিঙ্কিংটা খুব ভালো, অর্থাৎ বিকিরণমূলক চিন্তা সবচেয়ে ভালোভাবে কোন প্রক্রিয়া হিসাবে বর্ণনা করা যায়। নিচে কয়টা উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ডাইভার্জেন্ট থিঙ্কিংটা কোন জায়গাতে বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 13, রিজাল্ট ইন ওয়ান কারেক্ট আনসার। আরে ভাই, ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কি একটা আনসার পাওয়া যায়? মোটেই না, একটি মাত্র আনসার পাওয়া যায়, মোটেই না। আমরা আগে বললাম যে কনভার্জেন্টে একটা পাওয়া যায়, ডাইভার্জেন্টে একটা পাওয়া যায় না, এটা কারণ ইনভলভস ন্যারোয়িং ডাউন মাল্টিপল পসিবিলিটিস টু ফাইন্ড এ সিঙ্গল সলিউশন। একটা সলিউশনের অনেকগুলো আনসার পাওয়া যায়। আচ্ছা, এটা আপাতত থাক। এখানে বহু সম্ভাবনাকে সংকীর্ণ করে একটি মাত্র সমাধান খোঁজা হয়। আচ্ছা, দেখলাম ইটস বেসড অন লজিক্যাল রিজনিং। আরে এখানে আমি ম্যাথমেটিক্যাল কি তর্ক করছি? ম্যাথমেটিক্যাল আর ম্যাথসের সেটা লজিক্যাল রিজনিং হয়, অ্যাকুরেসি হয়, এটা হচ্ছে না। ঠিক আছে, তো এটা কারেক্ট। তারপর দেখি এক্সপান্ডস দ্য রেঞ্জ অফ পসিবল সলিউশন। ইয়েস, যা সম্ভাব্য সমাধানের পরিধি বাড়ায়। ঠিক আছে, সম্ভাব্য সমাধানের পরিধি কিন্তু বাড়াবে। যেমন আমি আজকে স্কুলে গিয়ে যদি প্রশ্ন করি, যে ছাত্রদের প্রশ্ন করি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, যদি কোনো ছাত্রের জানা থাকে তখন বলবে ইয়েস স্যার এই নামটা নরেন্দ্র দামোদর দাস মোদী। যদি কেউ জানা না থাকে সে বলতে পারবে না, সে কি বলতে পারবে না। এবার যদি আমি ক্লাসে গিয়ে প্রশ্ন করি যে তোমার মায়ের, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে তোমার তো ডেইলি অনেক কথাবার্তা হয়, হ্যাঁ স্যার হয়, তো কী কথাবার্তা হয় আমাকে একটু বলো। তোমার মায়ের সঙ্গে তোমার কথোপকথনের দুটো লাইন আমাকে বলো। তখন দেখুন রাম বলবে এক ধরনের, তার মায়ের সঙ্গে কীভাবে কথা বলে, যদু বলবে এক ধরনের, মধু বলবে এক ধরনের, রহিম বলবে এক ধরনের, খালিদা বলবে এক ধরনের, জাহেদ বলবে আরেক ধরনের, শামু বলবে আরেক ধরনের, রামু বলবে আরেক ধরনের। এক একজনে এক এক ধরনের আনসারটা দেবে। সুতরাং এই যে সম্ভাব্য সমাধান যেটা আমরা পাচ্ছি, সমাধানের পরিধি কিন্তু বাড়াবে। অনেকজনে অনেক নমুনার সমাধান দেবে, অনেকজনে অনেক ধরনের সমাধান দেবে, যার কারণে ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ বেস্ট কনভার্জেন্ট থিঙ্কিং থেকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুইটেবল টিচিং মেথড ইন এ ক্লাস। বহুত বড়িয়া ভাই, নিচের কোন মেথডে যদি আমরা পড়াই সেটা খুব ভালো উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, নিচের কোনটি? কোয়েশ্চেন নাম্বার 14, ফোকাস অন দ্য নিডস অফ অল দ্য স্টুডেন্টস। প্রত্যেকজন শিক্ষার্থীকে আমাদের মাথায় রেখে শিক্ষাদান করতে হবে। বহুত বড়িয়া ভাই। আন্ডারমাইন স্টুডেন্টস এক্সপেকটেশন ফ্রম দেয়ার টিচার। শিক্ষার্থীদের শিক্ষকের প্রতি প্রত্যাশাকে অবমূল্যায়ন করা। টিচিং অনলি একাডেমিক অ্যাসপেক্ট অ্যান্ড নট সোশ্যাল অ্যান্ড কালচারাল। এখানে দেখুন প্রথমে অনলি দেওয়া আছে, প্যাডাগজিতে কাটবো। শুধুমাত্র একাডেমিক অ্যাসপেক্টে আমি শিক্ষাদান করলে চলবে না, আমাদের ভ্যারাইটি অফ লাইফ অর্থাৎ সোশ্যালের লোকের সংযুক্ত হতে হবে, কালচারাল লোকের সংযুক্ত হয়ে শিক্ষাদান করতে হবে। এখানে বলেছে আমরা এগুলা করবো না, তো সুতরাং এটা ক্যান্সেল। তো এটা ক্যান্সেল মানে এটাও ক্যান্সেল। তো কারেক্ট আনসার এখানে হবে কি, ডিটারমাইন স্টুডেন্ট, এটা হচ্ছে না। কারেক্ট আনসার হচ্ছে ফোকাস অন দ্য নিডস অফ অল দ্য স্টুডেন্টস। আমি এমনভাবে শিক্ষা দান করব যাতে আমার ক্লাসে যত ছাত্রছাত্রী আছে সবাইকে যাতে আমি টার্গেট করতে পারি, সবাই যেন আমার জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে, আমার বোঝানোটা যাতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। সব ছাত্রদেরকে মাথায় রেখে আমি কি করতে হবে, আমাকে শিক্ষা দান করতে হবে, ক্লাসটা দান করতে হবে। ক্লিয়ার? সকল শিক্ষার্থীর প্রয়োজনের উপর গুরুত্ব দিতে হবে এজ এ টিচার হিসাবে। তারপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 15, ইনস্ট্রাকশনাল এইডস আর ইউজড বাই দ্য টিচার ফর। শিক্ষণ সহায়ক উপকরণ যেগুলা ব্যবহার করেন শিক্ষকে, সেটা কেন করা হয়? তো অনেকগুলা আমাদের কি আছে, অডিও ভিজুয়াল এইডস আছে, ঠিক আছে। তো যার মধ্যে অডিও এইডস মানে যেগুলা দিয়ে শুধুমাত্র শোনা যায়, এগুলো হচ্ছে রেডিও, গ্রামোফোন, লিঙ্গাফোন বা টেপ রেকর্ডার, এইগুলা। আরেকটা হচ্ছে ভিজুয়াল এইডস, যেগুলো আমরা দেখতে পারি। ভিজুয়াল মানে যেগুলো দেখা যায়,
যেমন চার্ট, পিকচার, মডেল, ম্যাপ, প্রজেক্টর, এগুলো আমরা দেখতে পারি। আরেকটা আছে যেমন অডিও ভিজুয়াল, যেমন টেলিভিশন, ড্রামা, সাউন্ড মোশন, ফিল্ম, এগুলো আমরা কি অডিও ভিজুয়াল। ক্লিয়ার? তো এখানে বলেছে কি আমাদের কোয়েশ্চেন নম্বর 15-এ আমাদের বলা হচ্ছে ইনস্ট্রাকশনাল এইডস আর ইউজড বাই দ্য টিচার ফর, অধ্যাপক দ্বারা अनुदेशनात्मक सहायक सामग्रियों का उपयोग डैश के लिए किया जाता है, अर्थात किस लिए किया जाता है। तो क्वेश्चन नंबर 15 का करेक्ट आंसर क्या हो जाएगा दोस्तों, आप लोग जरूर बताइए। टू प्रोवाइड ब्यूटी ऑफ द क्लासरूम, क्लासरूम के सुंदर करार जन्य, अच्छा आपातत थाक। टू अट्रैक्ट द क्लास, क्लासरूमटाके शिक्षार्थीদের আকৃষ্ট করব, এটাও থাক। টু ক্লারিটি দ্য কনসেপ্ট, টু এনশিওর ডিসিপ্লিন। তো এখানে বহুত বড়িয়া কারেক্ট আনসার কোনটা হবে দেখুন। আমরা টিএলএমটা কেন ব্যবহার করি ক্লাসরুমে? আমরা টিএলএম মানে হচ্ছে টিচিং এইডস বা ইনস্ট্রাকশনাল এইডস, যাই বলুন না কেন একই ব্যাপার। তো আমরা ক্লাসরুমে টিএলএমটা ব্যবহার করি কেন? ক্লাসরুমটা সুন্দর করার জন্য মোটেই না, ডিসিপ্লিন মেনটেন করার জন্য মোটেই না, বাকি থাকলো দুটা। অ্যাট্রাক্ট দ্য ক্লাস, এটাও ঠিক আছে, আমরা ক্লাসের ছাত্রদের আমরা কী করতে পারি, আকর্ষিত করতে পারি। কিন্তু সবচেয়ে বড়িয়া কথাটা হচ্ছে কি, যদি টিএলএম দিয়ে ভালোভাবে বুঝাতে পারি তাহলে আমরা কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারি, কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝাতে পারি, ধারণা বা বিষয়বস্তু পরিষ্কার করার জন্য। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ক্রিয়েটিভিটি, নিচের কোনটি ক্রিয়েটিভিটির বা সৃজনশীলতার সবচেয়ে ভালো উদাহরণ? क्वेश्चन नंबर 16 करेक्ट आंसर की হবে আমরা দেখে নিই। রাইটিং এ স্ক্রিপ্ট ফর রোল প্লে ইন ক্লাস, একটা রোল প্লে আমরা তৈরি করব, একটা সংলাপ কিংবা চিত্রনাট্য লেখা, একটা স্ক্রিপ্ট লিখলাম যে আমরা একটা নাটক করব, নাটকের জন্য একটা স্ক্রিপ্ট লেখা হলো নতুনভাবে, এটা ক্রিয়েটিভিটি। প্রিপেয়ারিং এ অরিগামি স্ট্রাকচার, একটা কাগজ ভাঁজ করে একটা কিছু একটা অরিগাম তৈরি করলাম। মেক এ রঙ্গোলি, একটা রঙ্গোলি তৈরি করলাম। মেকিং এ পেন্টিং, একটা পেন্টিং বানালাম। এবার দেখুন পেন্টিংটা আমি কিন্তু দেখে দেখে বানাবো, ক্লিয়ার? পেন্টিংটা কিন্তু আমি কি করতে পারি, পেন্টিংটা আমি দেখে দেখে পেইন্ট করতে পারি, ঠিক আছে? রঙ্গোলি এটাও আমি দেখে দেখে করতে পারি। একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা অলরেডি আছে সেটাও আমার কিন্তু স্ট্রাকচারটা একটা আছে, সেটা দেখে দেখে আমি কি করব, কাগজ দিয়ে তৈরি করব, অলরেডি আছে, ঠিক আছে না? কিন্তু রাইটিং এ স্ক্রিপ্ট ফর রোল প্লে ইন ক্লাস, আমি ক্লাসে একটা নতুন নাটক দেব, ক্লাসে আমরা একটা নতুন নাটক করব, তো এই নাটকে কে কোন রোল প্লে করবে, নাটকটা কী ধরনের হবে, একটা নতুন নাটক আমরা তৈরি করতে যাচ্ছি। তো যার কারণে এটা হবে নতুন ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটি মানেই হচ্ছে নতুন কিছু করা, নতুন কিছু আবিষ্কার করা। তো এখানে আমরা একটা নতুন নাটক তৈরি করতে যাচ্ছি, তো বেস্ট আনসার হবে শ্রেণীকক্ষে রোল প্লের জন্য বা নাটকের জন্য একটি সংলাপ বা চিত্রনাট্য লেখা, ঠিক আছে? সংলাপ মানে ডায়লগ। এ ক্রিয়েটিভ চাইল্ড হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, একজন সৃজনশীল শিশুর নিচের কোনগুলা বৈশিষ্ট্য তার মধ্যে থাকে? কোয়েশ্চন নাম্বার 17। রিজিড ইন অ্যাপ্রোচ ইন প্রবলেম সলভিং, সমস্যার সমাধানে তার ক্ষেত্রে অনেক কঠিন হয় না। ক্রিয়েটিভ চাইল্ড সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে পারে। এবিলিটি টু রুট মেমোরাইজ, মোটেই না, রুট মেমোরাইজ আমরা তাড়াতাড়ি কাটবো, রুট মেমোরাইজ কখনো আমাদের কারেক্ট আনসার হবে না। কনফর্মিটি অ্যান্ড রুলস অ্যান্ড, শুধুমাত্র নিয়মকানুন দিয়ে চলবে না, 3টে অপশন কাটা, তো অপশন নাম্বার ডিতে যা থাকবে এটাই হবে কারেক্ট আনসার। দেখি অপশন নাম্বার ডিতে কী আছে। অরিজিনাল থট অ্যান্ড এক্সপ্রেশন, ইয়েস ভাই। 1 নম্বর দেখুন, সমস্যার সমাধানে অনমনীয় দৃষ্টিভঙ্গি হবে না, আমাদের সবসময় হবে কি নমনীয় দৃষ্টিভঙ্গি, ফ্লেক্সিবল হতে হবে, আমরা রিজিড হব না। মুখস্থ করার ক্ষমতা, মুখস্থ করা আমাদের প্রাথমিক শিক্ষায় নেই। নিয়ম এবং প্রথার প্রতি অন্ধবিশ্বাস বা অন্ধ আনুগত্য, নিয়মে যা বলবে সেটা অন্ধভাবে মেনে নিতে হবে, মানে অন্ধবিশ্বাস হিসেবে মেনে নিতে হবে, এটা কখনো বলা যাচ্ছে না। তো কারেক্ট আনসার মৌলিক চিন্তা এবং প্রকাশভঙ্গি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। Conducting a group discussion, a teacher asks the children to discuss the impact of the corona pandemic on children from various aspects. What type of thinking does the teacher aim to promote? কি বলেছে বাংলায় আমরা একটু দেখি। একটি দলগত আলোচনায় শিক্ষক শিশুদের বললেন যে করোনা ভাইরাস মহামারীর শিশুদের উপর বিভিন্ন
দিকে প্রভাব নিয়ে আলোচনা করতে, যে করোনা ভাইরাস যে মহামারী এসেছে, তো এইটার বিভিন্ন দিক নিয়ে তোমরা সবাই আলোচনা করো। তো শিক্ষক এখানে কোন ধরনের চিন্তা ভাবনা উৎসাহিত করতে চান? তো কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 18। এটা একটা জটিল চিন্তা, এটা জটিল চিন্তা না, করোনা ভাইরাস নিয়ে আমরা চিন্তা করবো, এটা একটা সাংঘাতিক চিন্তা। তো জটিল চিন্তার কারেক্ট আনসার এখানে জটিল চিন্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ দ্য রাইট আনসার। সমালোচনামূলক চিন্তা ভাবনা বা জটিল চিন্তা। টিচার্স নিড টু প্র্যাকটিস দ্য ফলোয়িং টিচিং মেথড। ঠিক আছে, এখানে একজন শিক্ষক কোন ধরনের শিক্ষণ পদ্ধতি অনুশীলন করা উচিত? বক্তৃতা পদ্ধতি, না ইন্টারেক্টিভ মেথড, না গল্প নির্ভর পদ্ধতি, না উপরের একটি নয়? লেকচার মেথড, ইন্টারেক্টিভ মেথড, ন্যারেটিভস, নাকি নান অফ দ্য অ্যাবভ? তো দেখো, লেকচার মেথড কখনো আমরা প্রাইমারি এডুকেশনে আমরা লেকচার মেথড কখনো করতে পারি না, আর ন্যারেটিভসও এখানে করবো না। তার কারণ কি? কারণ ইন্টারেক্টিভ মেথড আছে, পারস্পরিক আলাপ আলোচনার যেটা মেথড, একজনের সঙ্গে আরেকজনের আলাপ আলোচনা। তো একজনের সঙ্গে অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা যতটুকু শিশুদের শেখাতে পারবো, তার থেকে ভালো পন্থা আর কিছু হতে পারে না। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এটা কারেক্ট আনসার হবে আন্তঃক্রিয়ামূলক পদ্ধতি কিংবা ইন্টারেক্টিভ মেথড। Which method of teaching is about finding the most appropriate way to achieve the learning objectives? অর্থাৎ আমরা যা শেখাতে যাচ্ছি শিশুরা তা খুব সহজে অর্জন করতে পারে কোন পদ্ধতিতে শিক্ষাদান করলে? এটা কিন্তু দেওয়া আছে, কোন শিক্ষণ পদ্ধতি শেখার উদ্দেশ্য অর্জনের সবচেয়ে উপযুক্ত উপায় খুঁজে বের করতে পারে? 1 নম্বর লেকচার মেথড আমরা কাটলাম, প্রজেক্ট মেথড আমরা কাটলাম। লেকচার মেথড এবং প্রজেক্ট মেথড আমরা কি করলাম? আমরা একটা না কেটে দিলাম। তারপর হচ্ছে প্লেওয়ে মেথড, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং মেথড। তো এখানে কারেক্ট আনসার আমাদের কোয়েশ্চন নাম্বার 20 যদি আমরা দেখি, তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে কি? কারেক্ট আনসার হবে প্রবলেম সলভিং। শিশুরা প্রবলেম সলভিং মেথড মানে শিশুরা হাতে কলমে নিজে নিজে করে শিখে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। তো যখন শিশুরা নিজে নিজে কোনো কিছু করে শিখবে, তখন সে খুব ভালোভাবে জিনিসটা তাড়াতাড়ি শিখে নিতে পারবে। কোয়েশ্চন নাম্বার 20 সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সমস্যা সমাধান পদ্ধতি। ফেভারেবল কন্ডিশন অফ ক্রিয়েটিভিটি ইজ, ঠিক আছে, তো সৃজনশীলতার অনুকূল অবস্থা হলো ইতিবাচক সামাজিক মনোভাব, সামাজিক সহায়তা, জ্ঞান। তো সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু এখানে কোনোটারই সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটাই নয়, এটা হবে এক্ষেত্রে কি? কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 22 আমরা দেখি। The intervention needed for creative and talented children in the classroom rests on, শ্রেণীকক্ষে সৃজনশীল এবং মেধাবী শিশুদের জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ নির্ভর করে। কি ধরনের হস্তক্ষেপ নির্ভর করে আমরা একবার দেখব। 22 কারেক্ট আনসার কি দাঁড়ায়? ইউজ অফ কাস্টমাইজড অ্যান্ড স্টিমুলেটিং ইনস্ট্রাকশনাল মেথড বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা উদ্দীপক এবং উপযোগী শিক্ষণ পদ্ধতির ব্যবহার। গিভিং এক্সট্রা টাইম টু দেম, আমরা কখনো শিশুদেরকে ক্রিয়েটিভ শিশুদের জন্য এবং ট্যালেন্টেডদের জন্য এক ধরনের, আর বাকিদের জন্য আবার এক্সট্রা টাইম মোটেই না। বিইং অ্যাফেকশনেট টুয়ার্ডস দেম, তাদেরকে মোটেই সেইগুলো করা যাবে না। অতি স্নেহ তাদেরকে দেখানো যাবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে। গিভিং দেম দ্য রেসপন্সিবিলিটি অফ টিচিং আদার চিলড্রেন, অন্য শিশুদের শেখানোর দায়িত্ব দেওয়ার উপর, এটা সম্ভব নয়। আমরা সবাইকে সমানভাবে দিতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে শিক্ষকের দ্বারা উদ্দীপক এবং উপযোগী শিক্ষণ পদ্ধতির ব্যবহারের উপর। অর্থাৎ শ্রেণীকক্ষে সৃজনশীল এবং মেধাবী শিশু যারা আছে তাদের জন্য প্রয়োজন হস্তক্ষেপ নির্ভর করে অন্যান্য শিশুদের চেয়ে শিক্ষকদের দ্বারা উদ্দীপক এবং উপযোগী যে শিক্ষণ পদ্ধতি আছে, অর্থাৎ যেটা আমাদের এই শিশুরা কি করে পড়ালে, কি করে বুঝালে তারা বুঝবে, এই পদ্ধতিটাই আমরা এখানে কি করতে যাচ্ছি? ব্যবহার বা অ্যাপ্লাই করতে যাচ্ছি। ইন অর্ডার টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট, এ টিচার শুড প্রেজেন্ট डैश रिक्वायरिंग डैश। क्लियर? इन ऑर्डर टू प्रमोट क्रिटिकल थिंकिंग, विद्यार्थियों में समालोचनात्मक चिंतन के समर्थन करने के लिए अध्यापक को जिनमें शामिल है क्या प्रस्तुत करेगा?
আমরা সবসময় একটা শিশুদের যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে চাই, তখন তার সঙ্গে কী ধরনের প্রশ্ন করতে হবে? তার সঙ্গে সবসময় ডাইভার্জেন্ট প্রশ্ন করবো না কনভার্জেন্ট করবো? আপনারা বলুন। সবসময় তার সঙ্গে আমরা কী করব? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে প্রশ্ন করব। তার মানে এখানে কনভার্জেন্ট আছে, এটা ক্যান্সেল। এখানে কনভার্জেন্ট আছে, এটা ক্যান্সেল। এখানে দেখুন ডিক্লারেটিভ নলেজ ডিকনস্ট্রাকচুয়ালাইজড, এটাও কারেক্ট আনসার নয়। তো এখানে দেখুন পজিটিভ আনসার দুটি হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চন এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং। শিশুদেরকে সবসময় ওপেন এন্ডেড কোয়েশ্চন করব ডাইভার্জেন্ট থিঙ্কিং অনুযায়ী, তখন গিয়ে শিশুরা খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে। ক্লিয়ার? শিশুদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা উপস্থাপিত করার জন্য শিক্ষককে এমন উন্মুক্ত প্রশ্ন, খোলা প্রশ্ন উপস্থাপন করা উচিত যা বিকিরণমূলক চিন্তা প্রয়োজন করে। অর্থাৎ এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চন করব, যাতে সেটা ডাইভার্জেন্ট থিঙ্কিং অনুসরণ করে কিংবা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে প্রশ্ন হয়। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং টিচিং মেথডস ইজ নট ডেমোক্রেটিক? এখানে ডেমোক্রেটিক বলেছে, কারেক্ট আনসার কোনটা? নিচের কোন পদ্ধতিটি গণতান্ত্রিক নয়? কোন শিক্ষণ পদ্ধতিটা? কোয়েশ্চন নাম্বার 24। গণতান্ত্রিক মানে কি? হোয়াট ইজ গণতান্ত্রিক? হোয়াট ইজ ডেমোক্রেটিক? হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি মানে কি? আমরা সবাই মিলে সরকার বানাই আমাদের জন্য। কার জন্য? আমাদের সবার জন্য। ঠিক আছে? সবার জন্য, সবার দ্বারা, সবার সরকার। অর্থাৎ সবাই যেখানে কি করে অংশগ্রহণ করে, দ্যাট ইজ কল গণতান্ত্রিক। সবাই, অল পার্টিসিপেন্টস আর জয়েন্ট হেয়ার দেয়ার, দ্যাট ইজ নোন এজ গণতান্ত্রিক। যেখানে সবাই জয়েন হতে পারে সেটাই তো গণতান্ত্রিক। তো দেখুন প্রজেক্ট মেথডে সবাই মিলে প্রজেক্ট মেথড বানায়। পার্টিসিপেটরি মেথড মানে অংশগ্রহণমূলক, মানে সবাই অংশগ্রহণ করে। গ্রুপ ডিসকাশনে সবাই একসঙ্গে গ্রুপ ডিসকাশন করে, সবাই জড়িত হয়। কিন্তু লেকচার মেথডে অনলি টিচার একা লেকচার দিয়ে যান, এটা ওয়ান ওয়ে অ্যাক্টিভিটিস হয়ে যায়, বাকিরা এখানে কোনো অংশগ্রহণ করে না। সুতরাং সেটা গণতান্ত্রিক নয়, এটা হচ্ছে একতান্ত্রিক। ঠিক আছে? এটা হচ্ছে একতান্ত্রিক, এটা গণতান্ত্রিক হবে না। লেকচার মেথডটা কখনো আমাদের কি হতে পারে না, এটা আমাদের গণতান্ত্রিক হতে পারে না। ওটা হচ্ছে একা শিক্ষক কি করতে যান? লেকচার দিতে যান। সুতরাং বক্তৃতা পদ্ধতি ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 25। দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু টিচ অ্যান অকুপেশনাল স্কিল ইজ দ্য, কারেক্ট আনসার দেখি, পেশাগত দক্ষতা শেখানোর সবচেয়ে কার্যকরী উপায় হলো পেশাগত দক্ষতা। ঠিক আছে? ইংলিশটা কি ছিল? পেশাগত দক্ষতা, অকুপেশনাল স্কিল। তো অকুপেশনাল স্কিল বা পেশাগত দক্ষতা আমরা তখনই শিশুদের শেখাবো যখন আমরা ডাইরেক্ট ডেমনস্ট্রেশন করে দেখাতে পারি। প্রদর্শন পদ্ধতি, যখন তাদের ডেমনস্ট্রেশন করে দেখানো যায়, প্রদর্শন করে দেখানো যায়। এক নম্বর তো লেকচার মেথড হবে না, অ্যানালাইটিক হচ্ছে না, আর সিনথেটিক এখানে নয়। তো যেখানে আমরা প্রদর্শন করে দেখাতে পারবো, হাতে কলমে দেখাতে পারবো, তখন সেখানে অকুপেশনাল স্কিল বা পেশাগত দক্ষতা এখানে আমরা শিক্ষাদান করতে পারি। ক্লিয়ার? Ruhi always thinks of multiple solutions to a problem, many of which are original solution. Ruhi is displaying characteristics of a oblique n. কি হবে কারেক্ট আনসার? রুহি একটি সমস্যার অনেকগুলো সমাধান নিয়ে চিন্তা করে, যার মধ্যে অনেকগুলি মৌলিক ধারণা। রুহি কোন ধরনের চিন্তা? অর্থাৎ দেখুন একটি প্রশ্নের অনেকগুলো আনসার। কোয়েশ্চন নাম্বার 26, এটা আপনারা বলুন। একটা প্রশ্নের অনেকগুলো সমাধান রয়েছে, সে কি করে? কোয়েশ্চন নাম্বার 26, একটা প্রশ্নের অনেকগুলো সমাধান, এটা কারেক্ট আনসার কি হবে? একটা প্রশ্নের অনেকগুলো সমাধান বলুন না ভাই, তাড়াতাড়ি, আপনার জন্য অপেক্ষা করে আছি। তো একটা প্রশ্নের অনেকগুলো সমাধান, তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং সবগুলোই আনসার কিন্তু মৌলিক ধারণা, মানে সবগুলোই শুদ্ধ। এখানে কোন চিন্তা? এটা কারেক্ট আনসার হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্লিয়ার? একটি প্রশ্নের অনেকগুলো থিঙ্কিং মানে ডাইভার্জেন্ট। এটা কনভার্জেন্ট হচ্ছে না, এটা রিজিড নয়, এটা ইগোসেন্ট্রিক নয়। তো যেহেতু ডাইভার্জেন্ট আমাদের অপশনে নেই, তাই কারেক্ট আনসার হবে ক্রিয়েটিভ থিঙ্কার। সে একজন সৃজনমূলক চিন্তাশীল। ঠিক আছে? সে এটা সৃজনমূলক চিন্তা করছে। ঠিক আছে না? একটা সমাধান অনেকগুলো সমাধান নিয়ে চিন্তা করছে, মানে সে নতুন চিন্তাভাবনা, নতুন আনসারগুলো আবিষ্কার করার চেষ্টা করছে। সুতরাং সে একজন সৃজনশীল চিন্তাবিদ আমরা বলতে পারি। হুইচ ইজ ইনকারেক্ট অ্যাবাউট ক্রিয়েটিভিটি? ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয় বা
সৃজনশীলতার ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? কোয়েশ্চন নাম্বার 26। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অলওয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। ঠিক আছে না? ক্রিয়েটিভিটি ইজ ফ্লেক্সিবল, ক্রিয়েটিভিটি ইজ ইউনিভার্সাল কনসেপ্ট, ক্রিয়েটিভিটি ক্যারিজ এগো ইনভলভমেন্ট। কোয়েশ্চন নাম্বার 27। আচ্ছা, যে সকল বাচ্চারা ক্রিয়েটিভিটি করে তাদের মধ্যে কি ইগো জন্ম নেয়? ইগো মানে বুঝতে পারছেন তো? ইগো মানে আমরা বলি না, আরে তোমার ইগো হয়ে গেছে, বহুত ইগো, মানে গ্রেভিটি বেড়ে যায়, সবজির গ্রেভি না ভাই, গ্রেভিটি বেড়ে যায়। তো যে সকল বাচ্চাদের যে সকল শিশুরা ক্রিয়েটিভিটি রয়েছে তাদের কি ইগো বেড়ে যায়? ইগো কি বেড়ে যায়? তাদের তো ইগো বেড়ে না, ঠিক আছে না? অহংকার, ইগো বলতে আমরা এক কথায় বলতে পারি যদি বাংলায় বলিতে অহংকার। যারা ক্রিয়েটিভ বাচ্চা রয়েছে, যারা সৃজনাত্মক সৃজনশীল বাচ্চা রয়েছে তাদের কি তারা কি অহংকারের মধ্যে ভাগীদারি হতে হয়? না, তাদের মধ্যে অহংকার সৃষ্টি হয় না। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এই দেখুন, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা সর্বদা একসাথে চলে। হ্যাঁ, চলতে পারে, কারণ বুদ্ধিমত্তা না থাকলে সৃজনশীল আইডিয়া কী করে পাবে? সৃজনশীলতা নমনীয়, ইয়েস নমনীয়, ফ্লেক্সিবল, কারণ সবসময় মানে কী হয়, চেঞ্জেস হতে থাকে। সৃজনশীলতা একটি সার্বজনীন ধারণা হতে পারে। সৃজনশীলতার সঙ্গে আত্মসংশ্লিষ্ট থাকে, মানে ইগো থাকে, এগো থাকে না। ইগো থাকলে বা অহংকার থাকলে আমাদের কোনো কাজ চলে না। এবার দেখি কোয়েশ্চন নাম্বার 28। From which of the following question creative thinking can be best predicted? নিচের কোন প্রশ্ন থেকে আমরা সৃজনশীল চিন্তা ভাবনা সবচেয়ে ভালোভাবে নির্ধারণ করা যায়? অর্থাৎ নিচের কোন প্রশ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে শিশুটা সৃজনশীল চিন্তা সে করতে পারছে? কোয়েশ্চন নাম্বার 20। হু ক্যান আনসার ইট? কে উত্তরটা দিতে পারবে? টেল দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটা বলো। ক্যান ইউ টেল ইট অ্যান্সার, তুমি কি আনসারটা বলতে পারবে? হোয়াট ক্যান বি ডিফারেন্ট ওয়েজ টু সলভ ইট, তুমি একটি সমাধান করার ভিন্ন ভিন্ন উপায় কি হতে পারে? দেখুন, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বা ডাইভার্জেন্ট থিঙ্কিং যখন হবে তখন অনেকগুলো উপায় আমাদের চিন্তা করতে হবে। একটু উপায়ে চললে কিন্তু চলবে না। ক্রিয়েটিভ বাচ্চারা কিন্তু একদিকে চলে না, তাদের মাইন্ড একদিকে চলে না, তাদের মাইন্ড অনেক দিকে চলে, ঠিক আছে না? একদিক থেকে বেরিয়ে অনেক দিকে চলে, আলোর রশ্মি অনেক দিকে যায়। যেদিকে তারা সুযোগ পায় সেদিকে তারা কোনো একটা কিছু তৈরি করার চেষ্টা করে। তো এটি সমাধান করার জন্য ভিন্ন ভিন্ন উপায় কি হতে পারে? এই ধরনের প্রশ্নের যদি উত্তর আমরা বের করতে পারি, এটা হচ্ছে সৃজনশীল চিন্তা ভাবনামূলক উত্তর। কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? যে কোনো জন বলো হ্যাঁ আমি পারবো, তো এই প্রশ্ন দিয়ে তার ক্রিয়েটিভিটি কী আছে আমি কি বুঝলাম? বুঝতে পারলাম? আচ্ছা, ধরে নিন একটা প্রশ্ন বুঝলাম, যে আমাদের যে একজন বীর সেনা, যে কোনো একজন বীর সেনা, এনি বীর সেনা, এই বীর সেনাকে কে কে চিনো? একজন বললো যে কে এর উত্তর দিতে পারবে, কে চিনো? একজন বলে হ্যাঁ আমি জানি, তো তার মানে সে কি সৃজনশীল? মোটেই না। সঠিক উত্তরটা বলো। সঠিক উত্তর বলে দিল, হ্যাঁ এই বীরের নাম কি? তো এই বীর অমুক নাম। তুমি কি উত্তরটা বলতে পারবে? হ্যাঁ পারবো, এই তো শেষ। কিন্তু যদি বলা হয় এই বীর সেনার যে ছবিটা ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে অঙ্কন করা যায়? বীর সেনার যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমি এইভাবে অঙ্কন না করে আরও মডিফাই করে কি করে অঙ্কন করতে পারি, ভিন্ন ভিন্ন উপায়ে কি করে অঙ্কন করা যায়, এটা হচ্ছে তার সৃজনশীল চিন্তাভাবনার একটা প্রশ্ন। হুইচ ইজ নট ট্রু অফ হিউরিস্টিক টিচিং মেথড, অর্থাৎ আবিষ্কারমূলক শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? অনুগামী শিক্ষণ বিধি কে লিয়ে কौन सा সত্য नहीं है? লার্নিং বাই সেলফ এক্সপিরিয়েন্স, এটা নিজের অনুভবের দ্বারা হয়, স্ব অনুভবের দ্বারা। ইউজফুল এট প্রাইমারি লেভেল অফ এডুকেশন, ইনভলভ প্রবলেম সলভিং, স্টুডেন্টস আর অ্যাক্টিভ থ্রু আউট লার্নিং প্রসেস। তো কোয়েশ্চন নাম্বার 29-এর কারেক্ট আনসার হবে হিউরিস্টিক মেথডটা প্রাইমারি লেভেল অফ এডুকেশনে এটা কি হয় না, এটা অ্যাপ্লিকেবল সবসময় না, এটা ইউজফুল নাও হতে পারে। ক্লিয়ার? হিউরিস্টিক মেথড আমরা পড়েছিলাম, তো প্রাথমিক শিক্ষা স্তরে সেটা প্রয়োগযোগ্য এটা আমরা বলতে পারি না, এটা সত্য নয়। নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিশুরা শিখে, ঠিক আছে, সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত, এটাও ঠিক আছে। শিক্ষণ প্রক্রিয়ায় শিশুরা সর্বদা সক্রিয় থাকে, এই তিনটা শুদ্ধ। কিন্তু প্রাথমিক শিক্ষা স্তরে সেটা যে প্রয়োগযোগ্য সেটা কোনো কথা নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। Teaching method which is not appropriate to teach
সায়েন্স ইন এ মিডল ক্লাসেস। মধ্যস্তরের শ্রেণীগুলিতে বিজ্ঞান পড়ানোর জন্য কোন শিক্ষণ পদ্ধতিটা উপযুক্ত পদ্ধতি নয়? কোয়েশ্চন নম্বর 30। আমি আগে বলেছিলাম কোন ক্লাস বলেছিলাম? মিডল ক্লাস। আচ্ছা, প্রাইমারি ক্লাস বলুন কিংবা মিডল ক্লাস বলুন, আমরা কিন্তু লেকচার মেথড কখনো ফলো করতে পারি না। লেকচার মেথডে আমরা শিশুদেরকে শেখাই, সেটা কলেজে গেলে অন্য কথা, হাইয়ার এডুকেশন গেলে অন্য কথা, কিন্তু বেসিক্যালি যে আমরা যে পড়ছি এখানে মিডল স্কুল বলুন, মিডল ক্লাস বলুন কিংবা লোয়ার প্রাইমারি ক্লাস বলুন কিংবা প্রাইমারি বলুন, এখানে আমরা কি করতে পারি না? টিচিং মেথডটা আমরা অ্যাপ্লাই করতে, টিচিং মেথড ক্ষেত্রে আমরা লেকচার মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? তারপর দেখি, প্রেম ক্যান থিঙ্ক অফ মাল্টিপল ওয়েজ অফ সলভিং এ প্রবলেম অ্যান্ড অলওয়েজ ব্রিং সাম নিউ আইডিয়াস টু দ্য ডিসকাশন। দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ। এটা তো আপনারা বলতে পারছেন কারেক্ট অ্যান্সার কী হবে, প্রশ্ন দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। প্রেম কী করলো? সে একটা সমস্যা সমাধানের বিভিন্ন উপায়ে সে উত্তর সমাধানের চিন্তা করলো। অ্যান্ড অলওয়েজ ব্রিং সাম নিউ আইডিয়াস টু দ্য ডিসকাশন, এবং সে আলোচনার ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া সবসময় নিয়ে আসে। তো এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ক্রিয়েটিভিটি। এটা তার সৃজনশীলতা। ক্লিয়ার না? প্রেম একটি সমস্যার একাধিক সমাধান নিয়ে চিন্তা করতে পারে এবং আলোচনায় সবসময় নতুন নতুন ধারণা নিয়ে আসে। এটি কোন বৈশিষ্ট্য? সৃজনশীলতা। হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস উইল সাপোর্ট ক্রিয়েটিভিটি ইন এ ক্লাসরুম? ক্লাসরুমে ক্রিয়েটিভিটিকে সাপোর্ট করতে গেলে কী কী ধরনের প্র্যাকটিস আমাদের করা দরকার? কোয়েশ্চন নম্বর 32 আমাদের কি বলেছে আমরা একবার দেখব। এখানে আমরা একটা জিনিস দেখি, ব্রেন স্টর্মিং। ইয়েস, ব্রেন স্টর্মিং আমাদের হচ্ছে, আর টলারেন্স অফ ডিসেন্ট হচ্ছে, কনভার্জেন্ট থিঙ্কিং আমাদের হচ্ছে না। আমরা ক্রিয়েটিভিটি ক্ষেত্রে কনভার্জেন্ট থিঙ্কিং কোনো কাজের না, মানে 3 নম্বরটা হবে না, 3 নম্বরটা আমাদের থাকবে না। ঠিক আছে, তো 3 নম্বর থাকবে না মানে এটা হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার? তো ব্রেন স্টর্মিং লাগবে, মানে 2 লাগবে, 1 লাগবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 32 আর ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবার আমরা বাংলা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। নিচের কোনটি অনুশীলন শ্রেণীকক্ষ সৃজনশীলতাকে উৎসাহিত? কল্পনা প্রসূত, মানে ইমাজিনেশন থাকতে হবে, ব্রেন স্টর্মিং থাকতে হবে, মতভেদ সহ্য করার মনোভাব থাকতে হবে। ক্লিয়ার? তো 1, 2, 4 এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। When dealing with gifted learner, out of the box thinking is used to donate. মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলতে কি বোঝানো হয়? আউট অফ দ্য বক্স। কোয়েশ্চন নাম্বার 33। আউট অফ দ্য বক্স মানে আমি এখানে একটা গণ্ডির মধ্যে আছি, এর বাইরে গিয়ে চিন্তা করা। এর বাইরে গিয়ে চিন্তা করে কারা করবে? যারা ক্রিয়েটিভ বাচ্চারা হচ্ছে তারা করবে। ঠিক আছে না? তো ক্রিয়েটিভ বাচ্চারা কখনো কনভার্জেন্ট হয় না, এটা ক্যান্সেল করলাম। রিজিড থিঙ্কিং হয় না, এটা ক্যান্সেল করলাম। লো লেভেল থিঙ্কিং হয় না। যারা ক্রিয়েটিভ বাচ্চা থাকে তাদের সবসময় হাই লেভেল থিঙ্কিং থাকে। তো কারেক্ট আনসার এখানে হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিকিরণমূলক চিন্তা বা ডাইভার্ট, আউট অফ দ্য বক্স মানে আমি এক জায়গাতে আছি, এখান থেকে বেরিয়ে অনেক কিছু নিয়ে ভাবলাম আর কি। ডিউরিং টিচিং এট teachers statement that encourage students to elaborate on an answer either their own or that of others will be called. পাঠদানের সময় শিক্ষক যদি শিক্ষার্থীদের নিজের বা অন্যের উত্তরের ব্যাখ্যা বা বিস্তৃতভাবে ব্যাখ্যা দিতে উৎসাহিত করেন তবে তাকে কি বলা হতে পারে? পাঠদানের সময় একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের নিজের বলুন কিংবা অন্যের উত্তরের সঠিক ব্যাখ্যা বা বিস্তৃতভাবে ব্যাখ্যা দিতে উৎসাহিত করেন তবে তাকে কি বলা হতে পারে? কোয়েশ্চন নাম্বার 34। এটাকে বলা হয়, সবসময় মনে রাখবেন, এটাকে বলা হয় প্রবিং। এটাকে বলা হয় কি? প্রবিং ইজ দ্য রাইট আনসার। অনুসন্ধানমূলক প্রশ্ন, অর্থাৎ তিনি অনেক কিছু খুঁজে 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 সেই অ্যান্সারটা ভালো করে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করছেন। ক্লিয়ার? In a classroom, students are not told anything but are led to see the solution through a carefully worded question. They may consult book and materials provided around. The teaching method used is, বাংলায় কি বলেছে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিছু না বলে সুচিন্তিত প্রশ্নের মাধ্যমে
তাদের সমাধান খুঁজতে বলা হয়। তারা বই এবং চারপাশের উপকরণ ব্যবহার করতে পারে। ব্যবহৃত এই যে শিক্ষণ পদ্ধতি, এটাকে আমরা কোনো কিছু কথা বলে না, তারা নিজে নিজে কী করতে পারে, তারা নিজে নিজে শুধুমাত্র বই দিয়ে এবং বইয়ের মাধ্যমে বা বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে তারা নিজের উত্তরগুলো তারা খোঁজার চেষ্টা করে। তাদের সমাধানটা, প্রশ্নের উত্তর বা প্রশ্নের সমাধানটা তারা খোঁজার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে এটা খোঁজা মানে কি, এটা কোন মেথড? খোঁজা। এই দেখুন আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি, খোঁজা। খোঁজা 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 মানে কি? আবিষ্কার করা। আবিষ্কার মানে কি? ডিসকভার করা। আর ডিসকভারি মেথডকে কি বলা হয়? হিউরিস্টিক মেথড ইজ দ্য রাইট আনসার অফ দিস মেথড। ক্লিয়ার? খোঁজা মানে কি? ডিসকভার করা। তো ডিসকভার মানে কি? আবিষ্কার করা। আবিষ্কার করা মানে কি? হিউরিস্টিক মেথড ইজ দ্য রাইট আনসার। হিউরিস্টিক মেথড। Out of the following, which child will to say creative? এখানে আরও কোনো অপশন আছে কিনা না? আচ্ছা, অপশন নেই। নিচের মধ্যে কাকে তুমি সৃজনশীল শিশু বলবে? যে নতুন চিন্তা উপস্থাপন করতে পারে, রাইট। যে নতুন কিছু সৃষ্টি করে, রাইট। যে নিজের কাজে অভিনবত্ব বা মৌলিকত্ব প্রদান করে। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। What type of question should a teacher ask in order to identify creative children to her class? একজন শিক্ষক একজন ছাত্রদের কী ধরনের প্রশ্ন করে তিনি বুঝতে পারবেন যে ছাত্রটা সৃজনশীল ছাত্র? 37। একজন ছাত্র কী ধরনের, একজন টিচার একজন ছাত্রকে কী ধরনের প্রশ্ন করে তিনি বুঝতে পারবেন যে ছাত্রটা আসলেই সৃজনশীল ছাত্র? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস, কোয়েশ্চন উইথ রাইট রং আনসার, না ওপেন এন্ডেড? তো পজিটিভ আনসার হবে ওপেন এন্ডেড কোয়েশ্চন। তো ওপেন এন্ডেড কোয়েশ্চনের মাধ্যমে আমরা কি করতে পারি? শিশুটা ক্রিয়েটিভ কিনা না সেটা চিন্তা করতে পারি। তো ওপেন এন্ডেড কি এবং ক্লোজ এন্ডেড কি আমরা একটু জাস্ট আলোচনা করেছি তার আগে। উন্মুক্ত প্রশ্ন বা খোলা প্রশ্ন, ঠিক আছে। রাধিকা মোটিভেটস হার স্টুডেন্টস, রাধিকা একজন টিচারের নাম, টু রিপ্রেজেন্ট, আন্ডারস্ট্যান্ড, এভালুয়েট অ্যান্ড রিফ্লেক্ট এ সিচুয়েশন ইন মাল্টিপল ওয়েজ। বিভিন্নভাবে রাধিকা তার শিশুদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, আন্ডারস্ট্যান্ড বুঝাতে পারে এবং এভালুয়েট করতে পারে এবং রিফ্লেক্ট করতে পারে। বাই ডুইং সো শি ইজ ফ্যাসিলিটিং দ্য ডেভেলপমেন্ট অফ ড্যাশ থিঙ্কিং এমং হার চিলড্রেন। কোয়েশ্চেন নম্বর 38। দেখুন, বিভিন্ন উপায়ে যখন একটা সমস্যার সমাধান করা যায় ইন মাল্টিপল ওয়েজ যখনই বলবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? ডাইভার্জেন্টে যাব। আর ভাববার কোনো ব্যাপার নেই, আর সময় নষ্ট কোনো চিন্তা করার দরকার নেই। বিকিরণমূলক চিন্তা বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্লিয়ার? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ? আরে ভাই, এবার আমরা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচে দেখব। এত সময় আমরা দেখছিলাম চাইল্ড সেন্ট্রিক, এবার আমরা টিচার সেন্ট্রিকে কোনটা নয়। তার মানে এখানে যেটা চাইল্ড সেন্ট্রিক হবে এটাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে না? কোয়েশ্চেন নম্বর 39 আমাদের দেখতে হবে কী হবে, একটু ভাবুন তো আপনারা। এনাফ স্কোপ অফ ডিসকাশন। ডিসকাশনটা হবে আমাদেরকে, ডিসকাশনটা হয় আমাদের যে কী বলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে। এটা কিন্তু টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচে কিন্তু বলা হয় না। টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচে কী বলা হয়? লার্জ সাইজড ক্লাস আর হ্যান্ডেলড ভেরি ওয়েল। বড় একটা ক্লাস একজন শিক্ষক প্রদর্শন করতে পারেন বক্তৃতার মাধ্যমে। আনফ্যামিলিয়ার হবে, ঠিক আছে, ক্লাসটা ডাইরেক্টলি এক্সপ্লেন করবে টিচার, এটাও শুদ্ধ। কোর্সেস প্রেসক্রাইবড ক্যান বি কমপ্লিট ইন টাইম, কোর্সটা কমপ্লিট করা হবে টিচার সেন্ট্রিক। কিন্তু এনাফ স্কোপ অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট আর অ্যাভেলেবল, ডিসকাশন এবং ডিবেট এখানে করতে দেওয়া হবে না টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচে, এটা দেওয়া হবে চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচে। তো বলেছে নিচের কোনটা সত্য নয়, তার মানে এটা হবে সত্য নয়। ক্লিয়ার? নিচের কোনটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো বড় আকারের শ্রেণী ভালোভাবে পরিচালনা করা যাবে। অপরিচিত বা বিমূর্ত ধারণাগুলিকে শিক্ষক সরাসরি ব্যাখ্যা করতে পারে ডাইরেক্ট, কোনো ব্যাপার নেই, লেকচার মেথডে করে দেবেন। নির্ধারিত পাঠ্যক্রম সময় মতো শেষ করা যাবে, কিন্তু আলোচনা সভা করা যাবে না, যথেষ্ট সুযোগ থাকবে না। এটা চাইল্ড সেন্ট্রিকে থাকবে, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থাকবে। শিক্ষক কেন্দ্রিকে সেটা থাকার কোনো চান্স নাই বা সুযোগ নাই। এফেক্টিভ টিচিং ইনক্লুডস, কার্যকর শিক্ষণ অন্তর্ভুক্ত করে, একটু দেখে নিই। শিক্ষার্থীদের মানসিক চাহিদার যত্ন নেওয়া, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম এবং মূল্যায়ন মানিয়ে নেওয়া। কোয়েশ্চেন নম্বর 40। সহপাঠীদের সঙ্গে
পারস্পরিক মিথস্ক্রিয়ার সঙ্গে নমনীয় দল গঠন করা, ঠিক আছে, কার্যকর শিখন। কঠোর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কঠোর করতে পারি না, তো অপশন নম্বর 4 কাটা গেল। তো অপশন নম্বর কোয়েশ্চেন নম্বর 40, ইয়েস 40, অপশন নম্বর 4 তো কাটা গেল, কঠোর ব্যবস্থাপনা তো হবে না ভাই। তো 4 আছে এখানে কাটলাম, এখানে 4 আছে কাটলাম, এখানে 4 আছে কাটলাম, তো আলটিমেটলি অপশন নম্বর 2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কঠোর আমরা কখনো হতে পারবো না, ঠিক আছে। শিশুদের ইমোশনাল নিডসগুলো দেখতে হবে আমাদের। কারিকুলাম এবং অ্যাসেসমেন্ট শিশুদেরকে করতে হবে। ফ্লেক্সিবল গ্রুপ করতে হবে, রিজিড করতে হবে না, ফ্লেক্সিবল গ্রুপ করতে হবে, পিয়ার ইন্টারাকশন করতে হবে, কিন্তু রিজিড ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে না। ফ্লেক্সিবল ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে পারি, কিন্তু রিজিড করতে পারবো না, অপশন বা 4 ক্যান্সেল। তো 4 এখানে ক্যান্সেল, এখানে ক্যান্সেল, এখানে ক্যান্সেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর 41, হুইচ অফ দ্য ফলোয়িং হাউসহোল্ড ম্যাটেরিয়াল হেল্প চিলড্রেন ইন হোম বেসড লার্নিং ফর ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। আরে ভাই দেখুন কোথা থেকে প্লাস্টিকের ডাব্বা থেকে প্রশ্ন নিয়ে আসছে, আর কি বলবো আপনাদের। নিম্নলিখিত কোন গৃহস্থালী উপকরণগুলি সৃজনশীল কার্যকলাপের জন্য বাড়িভিত্তিক শিক্ষায় শিশুদের সাহায্য করে? প্লাস্টিকের কাভার, প্লেট, কন্টেনার, ব্যবহৃত কাগজ, সংবাদপত্র, স্ট্র, এগুলো যদি থাকে তো আপনি সৃজনশীল যে কোনো কিছু আপনি কার্যকলাপ বানাতে পারবেন। কাগজের টুকরা, জিনিসপত্র ভাঙা, এর সবথেকে বেস্ট হবে এইটা, অপশন নাম্বার 1। এই প্লাস্টিকের কাভার, প্লেট, কন্টেনার, ব্যবহৃত কাগজ, সংবাদপত্র, স্ট্র, এগুলো যদি আপনার কাছে উপকরণগুলো থাকে তো আপনি যে কোনো কিছু একটা নতুন তৈরি করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 42, টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু থিঙ্ক ক্রিয়েটিভলি বাই, শিক্ষকরা শিশুদেরকে সৃজনশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করতে পারেন। টু মেমোরাইজ কাটলাম। আক্সিং রিকল বেসড কোয়েশন, একটা প্রশ্ন বারবার করা বললাম না। মাল্টিপল চয়েস কোয়েশন আমরা দেবো না, আমরা কি দেবো, আমরা দেবো ডাইভার্জেন্ট থিঙ্কিং ওপেন এন্ডেড। তো আক্সিং দেম টু থিঙ্ক অফ ডিফারেন্ট ওয়েজ টু সলভ দ্য প্রবলেম, যে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তোমরা চিন্তা করার ব্যবস্থা করো। এই সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা কীভাবে বিভিন্ন উপায়ে সমাধান করা যায় এটা তোমরা একটু ভাবো। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 42 এর অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে এই বাংলাগুলো দেখে নিন, এগুলো কাজে লাগবে না, ঠিক আছে, বুঝে নিলাম। ব্রেইনস্টর্মিং এজ এ টেকনিক ক্যান বি ইউজড টু ডেভেলপ দিস ইন চিলড্রেন। ব্রেইনস্টর্মিং এমন একটা টপিক বা এমন একটা টেকনিক যেটাকে শিশুদের বিকাশ হয়, কিসের বিকাশ হয়? 43। আরে ভাই যেখানে ডাইভার্জেন্ট থিঙ্কিং আছে এখানে ব্রেইনস্টর্মিং আছে, আর আমরা কোথায় যাব? কনভার্জেন্ট কেন যাচ্ছি? ডাইভার্জেন্ট থিঙ্কিং যেখানে থাকবে প্রথমে শিশুরা কী করবে? বিভিন্ন উপায়ে চিন্তা করবে, আর যখনই চিন্তা করবে তখন এই বিভিন্ন উপায়ে চিন্তা করা মানে কি? ব্রেইনস্টর্মিং করা, ঠিক আছে না? তো এই যে সে ব্রেইনস্টর্মিং করছে তখন সেখানে আমাদের কি লাগছে? আমাদের লাগছে ডাইভার্জেন্ট থিঙ্কিং লাগছে। ক্লিয়ার? 44। Question number 44. Before starting to teach a new topic, it is important for a teacher to know. একটা ক্লাস শুরু করার পূর্বে, একজন নতুন টপিকের উপর একটা ক্লাস শুরু করার পূর্বে একজন শিক্ষকের উচিত জানা, কি জানা উচিত? হোয়াট চিলড্রেন অলরেডি নো। ইয়েস, আমরা নোন টু আননোন যাব, ছাত্ররা কি জানে সেটা আমাদের জানতে হবে, ছাত্ররা কতটুকু এই টপিক সম্বন্ধে জানে এটা আমাদের জানতে হবে। কমনলি হেল্ড মিসকনসেপশন, এই ছাত্রদের নিয়ে এই কী ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো আগে দেখতে হবে। প্রি রিকুইজিট এ লার্ন টু দ্য টপিক, আগে তার যে পূর্ব অনুমান বা পূর্ব পাঠ যেটা আমরা করে নেব। প্রেফার্ড লার্নিং স্টাইল অফ স্টুডেন্ট, কোন স্টাইলে শিশুদের পড়ালে শিশুটা বুঝতে পারবে। এখানে কিন্তু চারোটাই কিন্তু এখানে কারেক্ট, সুতরাং অপশন নম্বর ডি ইজ দ্য রাইট আনসার। এই দেখুন শিশুরা ইতিমধ্যে কি জানে, প্রচলিত ভুল ধারণাগুলি কী কী রয়েছে, পাঠ শেখার জন্য প্রয়োজনীয় পূর্ব জ্ঞান কী কী রয়েছে, শিক্ষার্থীদের পছন্দের শিক্ষণ শৈলী কী কী রয়েছে, এই সবগুলা জানা দরকার হবে, কারণ হচ্ছে অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটি অ্যাজ প্রেসক্রাইবড বাই সিবিএসসি ইজ এ পাওয়ারফুল মিনস। সিবিএসসির দ্বারা যে সকল দলগত প্রকল্প কার্যক্রম দেওয়া হয় এগুলো একটা শক্তিশালী মাধ্যম, কারণ এগুলা সামাজিক অংশগ্রহণ অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন হবে। বহুত বড়িয়া আনসার।
নিয়মিত শিক্ষণজনিত মানসিক চাপ লাঘব। শিক্ষকের যে মানসিক চাপ কমে সেটা কোনো কথা নয়, শিক্ষকের কাজের চাপ কমে যাবে সেটা কোনো কথা নয়, আর সেটা কোনো কথা নয় মানে উপরে কোনোটি নয় হবে না। অপশন নম্বর কো ইজ দ্য রাইট আনসার। সৃজনশীলতা কেবল শিল্পী, বিজ্ঞানী ও কবিদের মধ্যে সীমাবদ্ধ। কোয়েশ্চেন নম্বর 46। অপশনগুলো কী কী রয়েছে, এ এবং বি উভয়টা, এটাই হবে। আচ্ছা, সৃজনশীলতা কেবল শিল্পী ও বিজ্ঞানী ও কবিদের মধ্যে, আচ্ছা ক্রিয়েটিভিটি কি শিল্পী, বিজ্ঞানী এবং কবিদের মধ্যে সীমাবদ্ধ? আমরা যারা ছাত্ররা আছি, আমাদের যারা ছাত্ররা আছে তারা কি সৃজনশীলতা নয়? নিশ্চয়ই সৃজনশীল রয়েছে, তার মানে এটা ক্যান্সেল। ক্লিয়ার? কাঠমিস্ত্রির কাজ বা রান্নার মতো হাতের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো সুযোগ নেই। কেন নেই? কেউ যদি কাঠমিস্ত্রির কাজ বা রান্নার মতো হাতের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো কেন নেই? কাঠমিস্ত্রি যদি কেউ ভালো মতো কাজ করতে পারে, তাহলে নতুনভাবে সে কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবে। কেউ যদি ভালো রান্না করতে পারে, অনেক সুস্বাদু একটা পুরানো জিনিস দিয়ে নতুন একটা আইটেম বানিয়ে অনেক সুস্বাদু খাবার বানিয়ে দেবে, যেটা অনেক সুস্বাদু হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, স্বাদ লাগবে, তাই না? সুতরাং এতে কেন সৃজনশীলতা নাই? সবগুলো আছে, তার মানে দুটোটা ভুল। তো দুটোটা ভুল মানে অপশন নাম্বার এ এবং আর দুটাই মিথ্যা। বিন্দু ইজ ভেরি enthusiastic টু দিস প্রজেক্ট অন হার ওল্ড। সে তার প্রকল্পে খুবই আগ্রহী। শি কামস আপ উইথ অরিজিনাল অ্যান্ড ডাইভার্জেন্ট সলিউশন। সে তার ডাইভার্জেন্ট সলিউশন সে করতে চায়, বিভিন্ন সমস্যা সে নতুন এবং অনেকগুলা মানে একের বেশি সমাধান বের করতে চেষ্টা করে। এগুলা কিসের ক্যারেক্টারিস্টিক্স? কোয়েশ্চেন নম্বর 47। এটা হচ্ছে তার কি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির বৈশিষ্ট্য। ক্লিয়ার? খুব তাড়াতাড়ি যাচ্ছি এবার। সৃজনশীলতার বৈশিষ্ট্য, Coron always consider more than one solution to any problem and often comes up with innovative solution. This is an example of what kind of thinking? করণ যে কোনো সমস্যার একাধিক সমাধান নিয়ে চিন্তা করে এবং প্রায় নতুন উদ্ভাবনী সমাধান বের করে। এটি কোন ধরনের চিন্তা? আমরা সবাই জানি এটা ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্লিয়ার না? একের বেশি চিন্তা করলে এবং নতুন নতুন উদ্ভাবনী করলে কি হয়? ক্রিয়েটিভিটি হয়। আর ক্রিয়েটিভিটি কোথা থেকে আসছে? ডাইভার্জেন্ট থিঙ্কিং থেকে আসছে। The most appropriate teaching method of teaching algebra at upper primary level. উচ্চ প্রাথমিক স্তরে বীজগণিত পড়ানোর সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কোনটি? 49। এটা কারেক্ট আনসার যদি আমরা যাই তো কারেক্ট আনসার হবে এটা হচ্ছে ইকুয়েশন মেথড। কারেক্ট আনসার হবে সমীকরণ পদ্ধতি, ইজ দ্য রাইট আনসার। যেহেতু ম্যাথসের ক্ষেত্রে ম্যাথসের ক্লাসে ডিটেলস আলোচনা করব। টু ফ্যাসিলিটেট স্টুডেন্টস লার্নিং অফ এ কনসেপ্ট এ টিচার শুড। শিক্ষার্থীদের ধারণা শেখার প্রক্রিয়াকে সহজ করতে গেলে একজন শিক্ষককে কি করতে হবে? এখানে আমরা দেখে নিই, আনসার বারবার বেরিয়ে যায়, দুঃখের ব্যাপার ভাই। নতুন তথ্য এবং পূর্ব জ্ঞানের মধ্যে সংযোগ তৈরি না করা। কেন? পূর্ব জ্ঞানের সঙ্গে এবং নতুন তথ্যের সঙ্গে তাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে? ধারণার নিয়ম এবং সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলির উপর গুরুত্ব দেওয়া, এটা হবে কারেক্ট। উপকরণ এবং তথ্যকে অত্যন্ত বিমূর্ত না, আমরা মূর্তভাবে প্রকাশ করব এবং জটিলভাবে না, সহজভাবে উপস্থাপন করব। শেখানোর জন্য বিষয়বস্তুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তথ্য মিশানো। শেখানোর জন্য যে সকল বিষয়বস্তু দরকার তার প্রয়োজনগুলো আমরা মিশাবো, অপ্রয়োজনীয়গুলো কেন মিশাবো? তো তার মানে কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তো আজকের এই ক্লাসে টোটাল 50টা প্রশ্ন আমরা আজকে সলভ করলাম। ঠিক আছে ভাই? তো যাই হোক, ক্লাসটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে? 1 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস হয়ে গেল, কেমন? তো পরবর্তীতে এই ধরনের আমরা আরও ইউনিক টপিক নিয়ে আমরা আবারও উপস্থিত হব। ঠিক আছে? ক্লাসটা একটু ফাস্ট করেছি, যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ক্লাসের পিডিএফ নোটস সবগুলো আমরা আমাদের সহজগুরু অ্যাপে আপলোড করে দিয়েছি। আপনারা যদি আমাদের কোর্সে জয়েন না হন, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। কোর্সে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই পিডিএফগুলো পেয়ে যাবেন এবং ক্লাসগুলো সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? ক্লিয়ার? ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ।